এসএসসি পাশ করি এবং কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে ভর্তি হই। সেই গুরুদয়াল কলেজ তখন 67 সালে থেকে, সময়টা সবারই জানা আছে। সেই ছাত্র আন্দোলন, বঙ্গবন্ধুর 6 দফা, তারপরে 1969 সালে গণ অভ্যুত্থান, এই সবগুলো আমাদের চোখের সামনে এবং এগুলোর সাথে আমরা ছাত্র হিসাবে সম্পৃক্ত ছিলাম। 70-এ সেই নির্বাচনে আমরা প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের পক্ষে, নৌকা মার্কার পক্ষে কাজ করেছি এবং সেই 70-এর নির্বাচনের পরপরই আপনারা সবাই জানেন যা হয়েছিল। তারপর 71-এ সেই 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, এবং সেই ভাষণে যে কথাগুলো সবাই আমরা বলি যে ভাষণে বঙ্গবন্ধুর যে আহ্বান ছিল যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই ভাষণই আমাদেরকে বলে দিয়েছে যে আমাদের কি করতে হবে। আমরা স্বাভাবিকভাবেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম যে আমাদের যুদ্ধে যেতে হবে, কারণ তখন তো দেশে টালমাটাল অবস্থা, সব চারিদিকে শুধু মানে আন্দোলন সংগ্রাম চলছে। তো ওইটার সাথে আমরা সম্পৃক্ত হলাম। তো যাই হোক, সেই 7ই মার্চের পরে 25শে মার্চ আসলো, তখন আমি কিশোরগঞ্জ কলেজে পড়া অবস্থায় কিশোরগঞ্জে অবস্থান করছি। 26শে মার্চ সকালে খবর হয়ে গেল যে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং আপনার পাক আর্মি আক্রমণ করেছে বিভিন্ন জায়গায় তারা গোলাগুলি করছে। এই সমস্ত সংবাদ আমাদের যখন কিশোরগঞ্জ পৌঁছালো, তখন স্বাভাবিকভাবেই ছাত্ররা, মানে একটা উত্তেজিত ভাব ছিল, সবাই উত্তেজিত হয়ে রাস্তায় বেরিয়ে আসলো। আমিও তার সাথে বেরিয়ে আসলাম এবং বিভিন্ন স্লোগান এবং রাস্তাঘাট ব্যারিকেড দেওয়া, অর্থাৎ এটা ব্যারিকেড দেওয়া মানে যে পাক আর্মি না আসতে পারে। তখনও তো তারা আসার কোনো প্রস্তুতি হয়নি, তারপরেও মানে ছাত্রদের সংগ্রাম যা হয় আর কি, রাস্তাঘাট ভেঙে ফেলার চেষ্টা, কোনো কিছুই করা সম্ভব হয়নি। তারপরে এই সমস্ত চলতে লাগলো। এক পর্যায়ে যখন আন্দোলন খুব চরমে উঠলো, কলেজ বন্ধ হয়ে গেল, আমরা গ্রামে চলে আসলাম। তো এপ্রিল মাসের দিকে আমাদের ঢাকার থেকে ইপিআর বা আর্মি যারা বিদ্রোহ করে বেরিয়ে গিয়েছিল, তারা ওই দিকে সব মানে আমাদের কিশোরগঞ্জ হয়ে ময়মনসিং হয়ে তারা বর্ডারে যাবে, এই অবস্থায় তারা এদিকে আসছে। এর কিছুদিন পরেই পাক আর্মি কিশোরগঞ্জ আসে। তো পাক আর্মি কিশোরগঞ্জ আসার পরেই তো সবাই একেবারে অবস্থা সবাই খারাপ। তো আমাদের কিশোরগঞ্জ থেকে ট্রেন ভৈরবে যাতায়াত করে এবং ভৈরব হয়ে ঢাকা যায়। তো আমরা একদিন খবর পেলাম, তখন তো আমরা ছাত্র, তখন মুক্তিযুদ্ধে সরাসরি অংশ হয়নি। খবর পেলাম যে ঢাকার থেকে যে ইপিআর বাহিনী যারা আছে, তারা একটা গ্রুপ আসছে, তারা ওই ট্রেনে, যে ট্রেন কিশোরগঞ্জ থেকে আমাদের পাশ দিয়ে যে রেল লাইন, সেখানে গোসিয়াটা স্টেশন, আমাদের যে স্টেশনটা, সেই স্টেশনে এই ট্রেনে একটা করবে, কারণ ওইটাতে পাক বাহিনী যাতায়াত করে। তো এই সংবাদ আমাদের আগেই আমরা পেয়েছি এবং আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সবাই যারা ছাত্র বা আমাদের যারা সমবয়সী, তাদেরকে নিয়ে আমরা ওই গোসিয়া স্টেশনের কাছে যাই এবং তাদের সাথে আমাদের দেখা হয়, তাদেরকে আমরা সহযোগিতা করি। এক পর্যায়ে ট্রেন আসে। তো ট্রেন আসার পরেই তারা তাদের কায়দায় তারা ট্রেনের দিকে ফাঁকা গুলি করে। তো যাত্রী যা আছে সব নেমে যায়। ওই ট্রেনে ছিল 2 জন মিলিশিয়া, পাক বাহিনীর মিলিশিয়া ছিল। তখন আমরা দৌড়ায় ট্রেনে গিয়ে ওদেরকে 2 জনকে, বিশেষ করে আমি, আমার সাথে যারা ছিল তারা ধরে ফেললাম। ধরে 2 জনকে আমরা নিয়ে আসি এবং এদেরকে আমার গ্রামের দিক দিয়ে, যেটা স্টেশন থেকে পূর্ব দিকে,
ওই আমার গ্রামের পাশ দিয়ে নিয়ে আসি। তো একটা আমার সাথে ছিল, আরেকটা আমার হাত থেকে মানে অন্য লোকের হাতে চলে যায়। তো ওই লোকটাকে তারা রাস্তায় নিয়ে কুপিয়ে হত্যা করে এবং নদীতে ফেলে দেয়। আর আমার সাথে যে ছিল তাকে আমি ধরে নিয়ে আসি এবং ওই মুক্তিযোদ্ধা যারা আসছিল, যারা এই অপারেশন করেছিল, তাদের সাথে ওই পাশে একটা গ্রাম আছে দেয়াকুল গ্রাম বলে, ওই গ্রামে গিয়ে তাদের হাতে হস্তান্তর করি। এই হলো আমার প্রথমে মুক্তিযুদ্ধের সাথে সংযুক্ত হওয়া, যদিও আমি কোনো ট্রেনিং তখন নিইনি। এইভাবে পাক বাহিনী আসে কয়েকদিন পর পর আমাদের এলাকা, যেহেতু এখানে ট্রেনে অ্যাটাক করা হয়েছে, এটা একটা টার্গেট হয়ে গেছে। তো পাক বাহিনী আসে, অ্যাটাক করে। একদিন আবার সেই ট্রেন স্টেশনের পাশেই একটা গ্রাম গছিয়াটা, যে স্টেশনটার নাম হলো গছিয়াটা, স্টেশনের পাশে গ্রামে এসে পাক বাহিনী মানে গ্রামের ভিতরে ঢুকে অনেকক্ষণ পর্যন্ত তারা গ্রামে ছিল। সেই তখন আমরা বুঝতে পারি সেই গ্রামে তারা কি কর্মকাণ্ড চালিয়েছে। নীরব নিস্তব্ধ এই গ্রামে তারা ঢুকে অনেক অপকর্ম চালিয়েছে। এক পর্যায়ে আবার হলো যে আমাদের এই মুক্তিবাহিনী আরেকটা গ্রুপ, তারা ডিসাইড করলো যে এই গছিয়াটা স্টেশনের দক্ষিণ পাশে, যেটা ভৈরব যাওয়ার রাস্তায়, সেখানে একটা ব্রিজ আছে, রেলের ব্রিজ, ওই ব্রিজটা উড়াই দিবে। এই সংবাদ আমাদের কাছে আসলো এবং বললো যে তাদেরকে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আমাদের করতে হবে। তো আমরা সেভাবে তাদেরকে সহযোগিতা করেছি এবং তারা প্রস্তুতি নিয়েছে, আমরা সব জানি, দেখছি। একদিন এরকম দুপুরবেলা খেতে বসেছি, তখন হঠাৎ করে শব্দ, মানে বিকট আওয়াজ। তখন বুঝতে পারলাম যে তারা ব্রিজ ওড়াই দিছে। তো একেবারে ঠিক মানে মানে কি বলবো, এটা নিজের অজান্তেই মনের থেকে বেরিয়ে আসলো। মাকে বললাম, মা আর বাড়িতে থাকা যাবে না। কারণ এটা মানে বুঝতে পারছি যে এখন একবার রেল স্টেশনে অ্যাটাক করা হয়েছে, আবার একটা ব্রিজ উড়াই দেওয়া হলো, এখন এই এলাকা তারা ধ্বংস করে দিবে, আর আমাদের থাকা সম্ভব নয়। থাকলে যে কোনোভাবে তারা আমাদের মৃত্যু অনিশ্চয়, কারণ অলরেডি ওই 2 জন লোককে ধরে নিয়েছে আমরা, এটা তাদের কাছে অবশ্যই খবর গিয়েছে এবং এই গ্রামের প্রতি তাদের একটা ছিল, দৃষ্টি ছিল। তো যাই হোক, সেইভাবে আমরা প্রস্তুতি নিয়ে যাব। তো রওনা হয়েছে একদিন, আমরা 10-12 জন একসাথে রওনা, প্রায় 15-20 মাইল গিয়েছি। তো রাস্তায় গিয়েছি, তখন এই খবর আসলো যে সামনের দিকে, অর্থাৎ আমাদের যে অষ্টগ্রাম মিঠামের এলাকা, ওই দিকে পাক বাহিনী আছে, আমাদের ওই দিক দিয়ে যেতে হবে। বর্ডারে যেতে হলে ওই দিক দিয়ে সুনামগঞ্জ হয়ে আমাদের বর্ডারে যেতে হবে। তো যখন খবর পেলাম এত দূর হেঁটে গিয়ে যে সামনে পাক বাহিনী আছে, কাজে আর আমরা রিস্ক নিলাম না যে পাক বাহিনীর হাতে ধরা পড়তে পারি। চলে আসলাম হাইটে, রোদ্রের মধ্যে। তো হাইটে ফেরত আসলাম। আসার পরে আবার প্রস্তুতি নিচ্ছি কীভাবে যাওয়া যাবে, কি করা যাবে। এর মধ্যেই বাই দিস টাইম নদীতে পানি এসে গেছে। তো আমরা আবারও প্রস্তুতি নিলাম, নৌকা যোগে আমরা যাব। তো সেই মোতাবেক আমরা আমাদের গ্রামের, বিশেষ করে আমার যে গ্রাম, সেই গ্রাম থেকে আমরা 12 জন প্রস্তুতি নিলাম এবং সেই নৌকায় আমরা রওনা হলাম। আমরা সেই বর্ডারের সীমান্ত এলাকায় গেলাম। তো সীমান্ত এলাকায় গিয়ে এখন কোথায় যাব, কার কাছে উঠব, কে আমাদের সহযোগিতা করবে। তো ওইখানে একটা আমাদের ক্যাম্প ছিল, যেটা লোকজন ইন্ডিয়াতে পাঠানো হয়। তখন এই আহমেদ সাহেব, আমাদের প্রেসিডেন্ট, মাননীয় প্রেসিডেন্ট, এমপি ছিলেন, এমপিএ ছিলেন, ওনার এই দায়িত্ব ছিল। তো উনি এইখানে লোকজন পাঠাচ্ছে। তা আমরাও সেইভাবে ওইখানে নাম তালিকাভুক্ত করে আমরা ইন্ডিয়াতে গেলাম, সেই শিলং। সেখানে রাত্রি যাপন করলাম। সেখান থেকে পরে দিন আমাদেরকে চেরাপুঞ্জি, নাম শুনেছেন, সবসময় বৃষ্টি হয়, সেই চেরাপুঞ্জিতে পাঠানো হলো। সেটা হলো ইকো 1 বলে একটা ট্রেনিং সেন্টার। 21 দিন ট্রেনিং করে আমাদেরকে পাঠিয়ে দিল তামাবিল।
ডাউকি হলো ইন্ডিয়ান বর্ডার, বাংলাদেশ হলো তামাবিল, নিশ্চয়ই চিনেন, সিলেটের তামাবিল। এটা এখানে পাঠাতে, এটা হলো সাবসেক্টর। তো এইখানে আমরা যখন আসি তখন এখান থেকে আমাদেরকে রেগুলার ফোর্স যেরকম আর কি, আমরা তৎকালীন ইপিআরের সাথে একত্র হয়ে আমরা আমাদের যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার প্রতিবেশী ছিল, ও আমাদের সাথে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতো। ক্লাস 5 পর্যন্ত পড়ার পরে সে আর পড়াশোনা করে নাই। তো আমরা যখন প্রস্তুতি নিচ্ছিলাম মুক্তিযুদ্ধে যাব, তখন সে জানতে পারছে। তো সেও তখন আসছে আমার কাছে যে ভাই আমি মুক্তিযুদ্ধে যাব। ঠিক আছে, যাবে। তো এই কথা শুনে ওর মা আসছে রাত্রে আমার কাছে, এসে বলতেছে, বাবা আমার একমাত্র ছেলে, তোর বাবা নাই, তখন মারা গেছে, তো একে তুমি নিও না। মানে মায়ের শঙ্কা যেটা হয় আর কি, একমাত্র ছেলে মুক্তিযুদ্ধে যাবে, যে কোনো সময় বিপদ তো আসতেই পারে। তো আমি বললাম যে ঠিক আছে। এই সংবাদ আবার সে পাইছে যে মা যে আসছে, এই সংবাদ পায় সে আবার আসছে আমার কাছে, আমাকে বলতেছে, ভাই তুমি যদি আমাকে না নেও আমি কিন্তু আত্মহত্যা করব। তখন কি করব? আমি নানির এসে আত্মহত্যা করবে, কাজেই বাধ্য হইয়া তাকে আমরা সাথে নিলাম। একদিন আমাদের হঠাৎ আমার হলো, ম্যালেরিয়া হয়ে গেল। তো ম্যালেরিয়া হওয়ার পরে আমাকে ওই যে ডাউকি যে ইন্ডিয়ান বর্ডার যে সেখানে হসপিটাল আছে সেখানে নিয়ে গেল। আমি খুব মানে বেহুশ অবস্থায়, আমার এক ভাই ছিল, চাচাতো ভাই, আবু আসাদ আকন্দ, সে আমার কাছে থেকে সেবা শুশ্রূষা করছে। যাই হোক, এই সেবা শুশ্রূষা করা অবস্থায় আমার যে সাথে যে লোকটা যাকে বলেছিলাম যে সে না গেলে না নিলে আত্মহত্যা করবে, খবর আসলো যে সে শহীদ হয়েছে, সে মারা গেছে। তো এই ছেলেকে আর আমরা তার মায়ের কাছে ফিরিয়ে নিতে পারিনি। এটা আমার জন্য একটা বিরাট ট্র্যাজেডি, বা আমাদের জন্য। যাই হোক, আমি আবার সুস্থ হয়ে আবার যুদ্ধের মাঠে গেলাম। এইগুলা নিয়ে যদি আমি কথা বলি তো আমাদের অনেকগুলো বিষয় সামনে এসে যায়। আপনারা বিগত দিনে দেখেছেন, এটা আমি সময়টা এখন এই মুহূর্তে ওই 2000 সাল বা তার আগে পরে 99, 2000 ওই সময়কার একটা সময় আমরা প্রায়ই আমরা দেখেছি এই ধরনের স্লোগান হতো, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। তো এই যে আমরা হব তালেবান, এই স্লোগানটা তখন আমাদের মাঠে ঘাটে ছিল, আমরা জানতাম, কিন্তু যথাসময়ে তখন যারা ছিল ওইভাবে ব্যবস্থা নেওয়া হয়নি, যার জন্য আপনারা জানেন তৎকালীন সময়ে অনেক ঘটনা ঘটেছে, বোমার ঘটনা, গ্রেনেডের ঘটনা অনেকগুলা ঘটেছে, এবং সেটা দেশকে অনেকটা পিছিয়ে নিয়েছে। বিভিন্নভাবে, অর্থনৈতিকভাবে বলি, বিদেশের কাছে বলি, বিভিন্নভাবে আমাদেরকে পিছিয়ে নিয়েছে। তো সেই জিনিসগুলা যেটা হয়েছিল সেটা একটা সাম্প্রদায়িক চিন্তা ভাবনার মধ্যে, আমরা এই দেশকে ইসলামিক রাষ্ট্র বানাবো, এই চিন্তা চেতনার মধ্যেই ঘটনাগুলো ঘটেছিল। আমাদের এটা খুব স্বাভাবিকভাবে, এই দেশটা যখন আমরা স্বাধীন করেছিলাম একটা অসাম্প্রদায়িক দেশ হিসাবে বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল, সেই আদর্শ আমাদেরকে ঠিক রেখে ধর্ম আমাদের পালন অবশ্যই করতে হবে। তার যার ধর্ম যেটা আমরা যাতে সঠিকভাবে পালন করতে গিয়ে সেটা আমাদের পালন করতেই হবে। কিন্তু ধর্মের ভেদাভেদ সৃষ্টি করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য, বিশেষ করে এটার সম্পূর্ণটা হলো রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য এই মানে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা হচ্ছে বা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি বর্তমান প্রজন্মের যারা আছে তাদের এই সাম্প্রদায়িক অবস্থার থেকে দেশকে রক্ষা করার জন্য মানে সবাইকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যারা বিশেষ করে নতুন প্রজন্ম আছে তাদেরকে বুঝতে হবে ধর্ম আমার ইসলাম ধর্ম, আমি মুসলমান,
আমার ধর্ম আমি সঠিকভাবে পালন করব, এটা খুবই স্বাভাবিক। আমি নিজেও সেটাকে বিশ্বাস করি। আবার পাশাপাশি অন্যান্য যারা আছে, যে সমস্ত ধর্মের লোক আছে, তাদেরকেও তাদের ধর্ম যাতে তারা সঠিকভাবে পালন করতে পারে, যাতে সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি আমাদের নষ্ট না হয়, সেদিকে সবারই খেয়াল রাখতে হবে। এই ধর্মের দোহাই দিয়ে যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সবারই দৃষ্টি রাখতে হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।